আছে তারাই বেশি যায় আর কি। তো বাংলাদেশ আরএসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সদস্য সচিব হিসেবে আমি কাজ করছি এবং যশোর জেলা শাখার সভাপতি। আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা জেলায় প্রথম 27 জন বিশিষ্ট কমিটি সর্বপ্রথম করা হয়েছিল আহ্বায়ক কমিটি 11 জন বিশিষ্ট, এরপরে 27 জন বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়েছিল। ভাই কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, এরপরে হয়তোবা সিজনের ভিতরে আর আসা হবে না, ঠিক আছে? এজন্য কথাগুলো আপনারা খুব খেয়াল করে শুনবেন। যেই ভাইরা এখনো আজকে এখানে আসেনি আপনারা সেই নিউজগুলো দিবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? বিষয় হচ্ছে আমরা তো যে যার জেলায় কাজই করতেছিলাম, এইভাবে অফিস নেওয়া লাগলো কেন, কমিটি হইতে হইলো কেন, এগুলো একটু ব্রেন্ডে ঢুকাইতে হবে, ঠিক আছে? 27 জন বিশিষ্ট কমিটি করা হয়েছিল। এরপরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে দেখা গেছে শুধু কুষ্টিয়াতে না, বিভিন্ন জেলায় মানে কাজ করতে গেলে একটু কষ্ট হয়ে যাচ্ছে, সবাই অ্যাক্টিভ থাকে না। তো নিয়ম হচ্ছে, কেন্দ্রীয় কমিটির নিয়ম হচ্ছে আপনি কমিটিটা যে কয়জনের দিবেন তার 3/3 অংশ, ঠিক আছে? যদি আপনি 21 জন বিশিষ্ট কমিটি দেন তাহলে 63 জন সদস্য মিনিমাম থাকতে হবে, সর্বোচ্চ আপনি অনেক দিতে পারবেন, এ নিয়ে সমস্যা না। কমিটি যদি আপনার বানাইতে হয় 11 জন বিশিষ্ট কমিটি হলে 33 জন সদস্য থাকতে হয়। তো এটা বিভিন্ন জেলায় সমস্যা হওয়ার পরে, শুধু আমার খুলনা বিভাগে না, এরকম বিভিন্ন বিভাগে এরকম সমস্যা হয়েছে যেখানে আমরা 27 জন দিছি কিন্তু কাজ হয়নি। আমি কিন্তু আমার খুলনা বিভাগে কাজ করার আগে অন্য বিভাগেও আমি কাজ করছি, কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে সেখানে কাজ করছি। তো বাস্তবতা হচ্ছে যেখানে বেশি সংখ্যক লোক দেওয়া হয়েছে সেখানে স্বাভাবিকভাবে যাদের ডাকা হয়েছে, বলা হয়েছে যে আপনারা কাজ করেন, ওখানে পিছাই ছিল। তো সেখান থেকে 21 জন বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে। 21 জনের যে পদবিগুলো এখানে, সেই 21 জন পদবীর আপনারা যারা সদস্য আছেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে না, আমরা সবাইকে এই গ্রুপের ভিতরে আছি। এখন এই গ্রুপের ভিতরে যে কোনো একটা নিউজ দিয়ে দেওয়া, সেটা বাইরের কোনো নিউজ হইতে পারে বা আপনার জেলারও কোনো নিউজ হইতে পারে, সাথে সাথে আপনার অ্যাক্টিভিটিটা আপনার জেলা সভাপতি দেখতে চায়। প্রচার সম্পাদক যে দিল একটা নিউজ দিল, এই প্রচার সম্পাদক কিন্তু দেখতে চায় যে আপনারা অ্যাক্টিভ আছেন কিনা। দুঃখজনক বিষয় হচ্ছে এই কয়েকদিন আগে আপনার সাতক্ষীরাতে আমাদের একজন ভাই এলজির কাজ করত, তার নাম হচ্ছে ডলফিন। এই ডলফিন ভাই মারা গেল। তো নিউজটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 দিন 5 দিন পরেও, আমি শুধু যদি কুষ্টিয়ার কথাও বলি, সেখানে 4 দিন 5 দিন পরেও দেখেন, এখন আপনারা গ্রুপে ঢুকে দেখেন মানে 6 থেকে 7 জন সর্বোচ্চ ইন্নালিল্লাহ পড়ছে। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়জন? 90 জন সদস্য। মনে করেন তারেক ভাই মারা গেছে, আপনার এই কমিটিতে আপনারা 7 জন ইন্নালিল্লাহ পড়ছেন। এবার বলেন যে আমরা কতটুকু অ্যাক্টিভিটি আমাদের ভিতরে আছে, এবার বোঝেন আপনারা। আমি তো যশোর এই খুলনা বিভাগের 10টা জেলার প্রতিনিধিত্ব করতেছি, 10টা গ্রুপ আমার মোবাইলে আছে। আপনাদের কাছে শুধু হয়তো বা আমার চেয়ে একটু কম থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যেহেতু প্রতিনিধিত্ব করতেছি, আমার 10টা গ্রুপই আমার কাছে আছে। আবার আমার নিজ জেলার 9টা থানায় আলাদা আলাদা গ্রুপ করে দিছি আমি, ঠিক আছে? খুব শক্ত হাতে আমি হ্যান্ডেলিং করতেছি যে কারা কিভাবে অ্যাক্টিভ আছে এটা দেখতেছি। খুবই দুঃখজনক বিষয় যে আমি যখন বলছি যে লোকটা মারা গেছে, আমি কুষ্টিয়া গ্রুপের ভিতরে দেখছি 6 থেকে 7 জন ইন্নালিল্লাহ পড়ছে। এটা আমি কুষ্টিয়া থেকে আমি আশা করিনি, কিন্তু কুষ্টিয়া কিন্তু বিভিন্নভাবে আবার আগায় আছে অন্য সাইড থেকে। আপনারা যেরকম এখানে একটা সুন্দর একটা অফিস নিছেন, গত বছরও ইফতার মাহফিল করছিলেন, আপনাদের সহযোগিতায় সেটা হয়েছিল। এই ধরনের আবার এই যে আপনারা কি করছেন, অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনারা এসে গেছেন, এই যে পিকনিকে গেছেন, এই কাজগুলো কিন্তু অন্য জেলাগুলো খুব কম করছে, আপনারা আবার এই কাজগুলো করছেন। কিন্তু আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইটার ভিতরে কেন গেলাম।
ফার্স্ট টাইম আমি তাদের সাথে যে সময় অন্য বিভাগে কাজ করি ওই সময় ওনারা বলতেছে মনির আমাদের সাথে তো কাজ করলে এবার তোমার বিভাগের কি অবস্থা এটা একটু দেখি। ওই সময় আমি বললাম যে তাহলে বিভাগীয়ভাবে আপনারা একটা মিটিং দেন, এরপরে আমি দেখি কি করা যায়। ওই সময় কি করলাম, আমাদের বিভাগ থেকে কিন্তু সব লোক খুলনাতে গেছিল, কম বেশি সব লোক খুলনাতে গেছিল। তো যাওয়ার পরে যাই কম বেশি ওখানে যা কথাবার্তা বলছিলাম, আমাদের সিস্টেমটা হয়ে গেছে জানেন, মানে আমরা একটা আলাপ আলোচনা করতেছি, কিন্তু এর সারমর্মটা কি, আমরা কেন বসলাম, এত দূর থেকে আপনি খুলনায় কেন গেলেন, প্রত্যেকটা জেলা থেকে কেন আসলো, এই জিনিসটা আমরা ব্রেনের ভিতর ঢুকাই না। আমি কিছুদিন আগেও আপনাদের এখানে এসে বলছিলাম যে অপারেশন থিয়েটারে একটা বাচ্চা জন্ম নিল, সেখানেও আমরা এসির কাজ করি না, অপারেশন থিয়েটারের এসিটার কাজ আমরা করি। আবার যেখানে মানে যে মানুষ মারা গেলে পরে হেমায়ক যে রুমের ভিতরে রাখা হয় সেখানকার এসির কাজটাও আমরা করি। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে সেক্টরটা নিয়ে কাজ করি, আবার একেবারে রোডের পাশে যে লোকটা যে জুতা পালিশ করে তার বাসার ফ্রিজটার কাজও আমরা করি, আবার সর্বোচ্চ মানে হোম মিনিস্টার তার বাসার এসির কাজটাও আমরা করি নাকি। আমরা এত বড় একটা সেক্টরের কাজ করি, অথচ আমাদের ব্রেনটা যেন কেন যেন আমি বুঝি না, ডেভেলপ হয় না। ঠিক আছে, এই কথাটা আমি বারবার প্রত্যেকটা জায়গায় যে আমরা এই জিনিসগুলো বলি, কিন্তু কাজে আসে না। এখন বিষয় হচ্ছে বাংলাদেশ আরএসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশনের যিনি প্রধান উপদেষ্টা আমাদের, উনি হচ্ছেন বর্তমানে নবনির্বাচিত প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম ব্রাহ্মার প্রেসিডেন্ট। উনি হচ্ছে আমাদের কিন্তু প্রধান উপদেষ্টা এই অ্যাসোসিয়েশনের। এই অ্যাসোসিয়েশন বাংলাদেশ আরএসি মালিক এবং শ্রমিক এই দুইটারে একত্র করার কারণে ওনার কিন্তু অনেক ব্যক্তিগতভাবে অনেক টাকা দিয়ে তারপর রেজিস্ট্রেশন নাম্বার বের করতে হয়েছে। ওনাদের উল্লেখ করা আছে সারা বাংলাদেশে কমিটি দিতে পারবেন, জেলায় বিভাগ, জেলা এবং থানা ইউনিয়নে পর্যন্ত কমিটি দিতে পারবে। সেক্টরটা কিন্তু অনেক বড়। আমরা যে একটা জেলার আন্ডারে আছি, আমরা কাজ করতেছি, এটার ভিতরে গেলে আমাদের উপকারটা কি, লাভটা কি, ক্ষতি আছে কি না, এই জিনিসটা নিয়ে আমরা ভাবি না। আমি যশোর থেকে আপনাদের এখানে কেন আসছি, আর আমি যে এখানে আসছি আমার সময়ের মূল্য কিন্তু কেন্দ্রীয় কমিটিও দেবে না। আমি এখন স্বার্থপরের মতো আমার বিভাগটাকে শক্তিশালী করার জন্য বিভিন্নভাবে আমি কাজ করতেছি। আমি তো আনোয়ার সাহেবের সাথে কাজ করছি, শাহ আলম সাহেবের সাথে কাজ করছি। আমি জানি কোনভাবে কাজ করলে আমার বিভাগটা শক্তিশালী হবে, আমাদের কিভাবে তারা মূল্যায়ন করবে, আমি সেইভাবে কাজ করতেছি আমার বিভাগ নিয়ে। কিন্তু আমার বিভাগের লোকজনরা আমি বোঝাই পারতেছি না। তারপরেও এখনো 1 নম্বরে আছি আমরা খুলনা বিভাগ, যেভাবে আমি কাজ উপহার দেই তাদের, আমি এখনো 1 নম্বরে আছি ইনশাল্লাহ। বিষয় হচ্ছে এখানে 21 জন বিশিষ্ট কমিটি করা হয়েছে। আপনারা যদি মনে করেন যে কেউ যদি মনে করেন যে আমি সভাপতি হব, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কমিটি ভেঙে দিয়ে তারা সভাপতি দিয়ে দেব এবং আমিন ভাইও পদ পদবি ছেড়ে দেবে, কোনো সমস্যা নেই। এখানে দুইটা জিনিস কাজ করে, এক হচ্ছে সিনিয়রের একটা বিষয় থাকে, আর একটা হচ্ছে মাঠে কাজ করার মতো অভিজ্ঞতা বা চৌকস ব্রেন থাকতে হবে তার ভিতরে। বিভিন্ন ধরনের আমাদের কিন্তু কমিটি হয়, রাজনৈতিক কমিটি হয়, বিভিন্ন ধরনের কমিটি হয় না। তো দেখবেন কি এই কমিটিগুলোয় পদ পদবি থাকে কিন্তু ঠিকমতো কাজ করে না। আমি সভাপতি হইলাম, আমার ইচ্ছা থাকবে যে আমার ওই বিলবোর্ডে বড় করে ছবি আসবে, আমার নাম আসবে, পেপার পত্রিকায় আমার ছবি আসবে, সবাই আমার সভাপতি অমুক বলে আমার চিনবে, এটাই হলো আমার ধ্যান ধারণা। কিন্তু আমাদের এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য হচ্ছে কাজ করতে হবে। আপনি যদি অ্যাক্টিভিটির সাথে কাজ করতে পারেন, এই যে জেলা কমিটি যেটা করা হয়েছে এটা 2 বছর পরে আমরা ভেঙে দেবো, যে আমি যদি দেখি যে পিছনে আরো ছেলেরা আছে অ্যাক্টিভভাবে কাজ করতে চাই, আমরা তাদের সামনে নিয়ে আসবো, এটা নিয়ে কোনো সমস্যা না। কমিটির কাজটা হচ্ছে আপনাদের কুষ্টিয়া জেলায় কিন্তু 5টা থানা আছে, 5টা তো 6টা, এই 6টা থানার ভিতরে যেই ভাইরা ইউনিয়ন, থানা, জেলা কাজ করতেছেন আপনারা, এই সবাইরে মানে একত্র করার কাজই হচ্ছে জেলা কমিটির। এই 21 জন বিশিষ্ট যে কমিটি করা হয়েছে, এই সভাপতি থেকে শুরু করে একদম সদস্য 4 জন সদস্য আছে। এখানে যে পদ পদবিগুলো দেওয়া আছে, এনারা করবে কি বিভিন্ন থানায় যে তাদেরকে বলবে যে তোমরা জেলা কমিটির সাথে একত্রতা পোষণ করো। এই যে এখানে আপনার এই যে ফর্ম ফিল আপ করছেন অনেকে, আবার অনেকে বাকি আছেন এখনো। ব্রাহ্মা যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের মাধ্যমেই আমাদের একটা বীমার ব্যবস্থা হবে।
এই যে কয়েকদিন আগে আমাদের এখান থেকে যে 4 জন ভাই গেছিল, এই যে এনারা দিয়ে আরেকজন কই, এই যে এই 4 জনই আমাদের, এই যে হ্যাঁ এই 4 জন ভাই আমাদের কয়েকদিন আগে আমাদের এই যে ইফতার পার্টিতে ঢাকাতে গেছিল। সেখানে নিজ কানে সভাপতি মানে আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার মুখে নিজ কানে শুনে আসছে যে আমাদের কিন্তু এই সেক্টরে 1000 কোটি টাকা বরাদ্দ করার মতো একটা মানে কার্যক্রম চলতেছে অলরেডি। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটার ভিতরে হাত পড়বে এবং সরকারিভাবে যার মাধ্যমে চলতেছে সেই লন্ডনে গেছে নাকি, এই কথাই তো বলবো। তো বিষয়টা হচ্ছে যে এই ব্রামার মাধ্যমে আমাদের একটা বীমা হবে এবং আপনি এই ব্রামার যদি একটা সদস্য হন তাহলে কাঙ্ক্ষিত আর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আপনি 5 লাখ টাকা পাবেন, যেটার অনেক পুরাতন একজন সদস্য ছিল মনে হয় এই যে শামীম ভাই, অনেক পুরাতন একজন সদস্য ছিল এবং মাঝখানের যে গ্যাপগুলো গেছে আমি আসলে বলতে চাইছিলাম না, তারপরে আমি বলতেছি। শামীম ভাইয়ের নিয়ে আমার একটা চিন্তা ভাবনা আছে, সে তো পৃথিবীতে নেই। আমার একটা চিন্তা ভাবনা আছে, আমার বর্তমান যে নবনির্বাচিত যিনি প্রেসিডেন্ট এনার সাথে আলাপ করে যে উনি যে আমাদের একজন সদস্য ছিল উনি মারা গেছে, ওনার জন্য কিছু করা যায় কিনা, এরকম একটা আলাপ আলোচনা আছে আমাদের ভিতরে, ঠিক আছে। তবে কতদূর হবে জানি না, যদি হয় ইনশাল্লাহ ওই সময় আমি একটা সুখবর দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এরকম একটা চিন্তা ভাবনা আছে আমার। এখন বিষয় হচ্ছে এই 21 জন বিশিষ্ট কমিটি করা হয়েছে, এই 21 জন কি আমাদের এখানে হাজির আছে? এখানে সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ হেলাল শেখ, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল হক, সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, অর্থ সম্পাদক সাইফুর রহমান সাইদ, দপ্তর সম্পাদক আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক শুভ ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাসুদ রানা। এনার অপশন কোথায়? আচ্ছা। নারী ও শিশু বিষয়ক সম্পাদক সন্দীপ কুমার, সাংস্কৃতিক সম্পাদক সবুজ আলী, ক্রীড়া সম্পাদক রকনুজ্জামান ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাসেল আহমেদ। আসছিল কমিটির লোক গেল কেন? ধর্ম বিষয়ক সম্পাদক সুজন উদ্দিন, পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক কৌশিক বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক হান্নান বিশ্বাস। নেই, বাবা মারা গেছে। আচ্ছা, এই নিউজটা তো দিলেন না, এসে কবে মারা গেছে? দিবেন নাকি? অনেক পরে জানতে পারছি। সদস্য কুমারখালী কুষ্টিয়া শাকিল, সদস্য ভেড়ামারা কুষ্টিয়া মেহেদি হাসান শিশির, সদস্য দৌলতপুর কুষ্টিয়া আরিফ আহমেদ, সদস্য মিরপুর কুষ্টিয়া মারুফ হোসেন হিমেল। আচ্ছা, 3-4 জন আর কি এখানে নেই। যাই হোক, বিষয়টা হচ্ছে ঈদের পরে আমাদের বেশ কিছু কার্যক্রম আছে যেটা প্রধান উপদেষ্টা নিজের মুখ দিয়েই বলছে এবং উনি না আগাইলে আমরা আগাইতে পারি না, ঠিক আছে। তো ঈদের পরে আমাদের যে কাজটা করতে হবে খুলনা বিভাগীয়ভাবে প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ। আঙ্কেল দপ্তর সম্পাদককে ঈদের সপ্তাহখানিক পরে কি বাইরে কি ব্যস্ত নাকি? আচ্ছা, তো থাকলে একটু ভালো হইতো, যে একটু কথা বলতাম। আচ্ছা, ঠিক আছে। রজব ভাই কই? সে রজব ভাই আর 2-5টা মিনিট একটু দেওয়া যাবে?
2-5 মিনিট পরে আপনারা ছেড়ে দেবেন ইনশাল্লাহ। বিষয় হচ্ছে ঈদের পরে আমাদের বেশ কিছু কার্যক্রম হাতে আসবে, ওই সময় আমরা অবশ্য সবাই খুব ব্যস্তও থাকবো। তারপরে বিষয় হচ্ছে যে আপনারা প্রত্যেকেই ওয়ার্কশপ মালিক নাকি? তো ওয়ার্কশপ মালিক, আপনি একটা মালিক হয়ে যে কাজটা না পাচ্ছেন, যে কাজটা না করতে পারতেছেন, দেখবেন যে ওই ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই টাইপের কিছু ছেলে আছে, প্রতিষ্ঠানবিহীন, ট্রেড লাইসেন্স নেই, এই টাইপের কিছু ছেলে দিয়ে কোনো ডিলার মালিক বা শোরুম কর্তৃপক্ষ যাতে কাজ না করায় বিনীতভাবে অনুরোধ করব। আমরা একটা চিঠি আকারে আমাদের এই কুষ্টিয়া জেলায় না, শুধু খুলনা বিভাগে যে কটা শোরুম আছে প্রত্যেককেই আমরা একটা চিঠি আকারে দিব যে যারা প্রতিষ্ঠানের মালিক, ওয়ার্কশপ আছে যাদের, ওনারা করবে কি তাদের ভিতর থেকে লোক ঠিক করবে। আমি বলবো না যে আপনি অমুকরাই কাজ দেন, ঠিক আছে? আমি বলবো না অমুকরাই কাজ দেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো ছেলেদের আপনি কাজ দেন, সেটা নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে যাদের প্রতিষ্ঠান নেই, প্রতিষ্ঠানবিহীন কাউরে আপনারা কোনো কাজ দিবেন না। ট্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে। আপনি নিয়োগ দেবেন কিভাবে যে তুমি আমার এসিগুলো ফিটিং করে দিবা বা আমার এই কাজগুলো দেখে দিবা, তাহলে তোমার প্রতিষ্ঠান আছে? তা হ্যাঁ আছে। তোমার ট্রেড লাইসেন্স, এনআইডি কার্ডের ফটোকপি, ছবি, প্লাস তোমার একটা ভিজিটিং কার্ড নিয়ে আসবা, একটা বিল প্যাডের একটা কপি নিয়ে আসবা, আমরা একটু দেখবো। এরপরে আসলে ওই ভাইরা তো চলে গেল আর কি, কথা বলে আমি মজা পাচ্ছি না। যারা প্রতিষ্ঠান মালিক তারা ওইটা ব্যস্তই থাকে, আর এইটা আমি ঈদের আগে তারা ওইটা ব্যস্তই। তো বিষয় হলো যে আপনারা চিঠি আকারে তাদের কাছে দিয়ে দিবেন যে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই আসছে যে আপনারা যারা দিয়ে যারা ইচ্ছা তারা দিয়ে আপনারা কাজ করাইতে পারেন, কিন্তু অবশ্যই তার প্রতিষ্ঠান থাকতে হবে, ট্রেড লাইসেন্সের আওতায় আসতে হবে। ট্রেড লাইসেন্স যার আছে, প্রতিষ্ঠান যার আছে, সেই শুধু কাজ করবে, সে যেই হোক, কিন্তু প্রতিষ্ঠানবিহীন কাউরে দিয়ে আপনারা দয়া করে কাজটা করাবেন না। এটা হলো অ্যাসোসিয়েশনের একটা সিদ্ধান্ত। এক 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা একটা রেট চার্টের ভিতরে আনবো। বিভিন্ন কোম্পানি একটা রেটের ভিতরে তারা আপাতত কাজ করাচ্ছে, ওইটাই কিছুদিন পরে আমরা কাজ করবো, কারণ কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তারা কমিটির ওই আপনার ব্রাহ্মার সদস্য যিনি আর কি প্রেসিডেন্ট, উনি করবে কি বিভিন্ন কোম্পানির এমডির সাথে মিটিং করে এরপরে রেট চার্ট বাস্তবায়ন করবে। এছাড়া আপাতত যেই রেটে কাজ করতেছেন সেই রেটেই মানে শোরুম কর্তৃপক্ষরা কাজ করাইতে পারবে। তা বাদে আপনাদের ওয়ার্কশপে একটা রেট চার্ট ঝুলবে, সেই রেট চার্টটা আমরা ঠিক করে দিব, সেই রেটের আওতায় আপনারা কাজ করবেন। এখন বিষয় হচ্ছে যে আমার বাড়ির পাশে একটা ফ্রিজের যে একটা রিলে লাগাই দিয়ে আসলাম, একটা ওভারলোড লাগাই দিয়ে আসলাম, বা একটা অটো সুইচ লাগাই দিয়ে আসলাম, লাগাই দিয়ে আমি কয় টাকা নিলাম কেউ জানলো না, তাই তো? আপনারা কাজ করেন, সমস্যা নেই, এইভাবেই আপনারা কাজ করেন। আমি এই কথার কথা এখানে রেখে দিছি যে আমি এখানে 500 টাকা লাগবে, আপনি করছেন কি ওখানে 300 টাকা নিয়ে আপনি চলে আসছেন, তো করতে থাকেন, সমস্যা নেই। কোনোভাবে আপনি মানে জেলার কমিটির মাধ্যমে আপনি প্রচার করে দিবেন যে প্রমাণ সহকারে কেউ যদি সাথে সাথে প্রমাণ সহকারে যদি দিতে পারে যে আমাদের রেট চার্টের বাইরে কেউ কাজ করছে, তারে 5000 টাকা বকশিশ দেওয়া হবে ইনশাল্লাহ। আপনি এইভাবেই কাজ করতে থাকেন, সমস্যা নেই। যেদিন আপনি ধরা পড়বেন দেখবেন যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এই জেলা কমিটির পক্ষ থেকে আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, হয় আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, আপনারা কাজ করতে দিবে না, বিভিন্ন ধরনের সমস্যা হবে। এত সমস্যা কেন? আপনারা আমরা টাকা দিয়ে চালাই না, আপনার ফ্যামিলি চালাই না, আপনার দোকান ভাড়া দেই না, ট্রেড লাইসেন্স করে দিই না, তাহলে এত সমস্যা কেন? তাই তো বিষয়টা হচ্ছে যে এখানে 20টা ভাই একটা রেটে কাজ করতেছে, আপনি যে কি করছেন দেখতেছেন এরা তো 500 টাকার নিচে কেউ আসবে না, ওখানে আমি 300 টাকায় কাজটা করে দিই। আপনি একা এই 19টা ভাইয়ের আপনি ক্ষতি করতেছেন, তাই নাকি? আপনি একা হয়ে এই কাজটা আপনি করতে পারেন না। আপনার 20টা কাজের দরকার নেই, আপনি 5টা কাজ করবেন, তাতে আলহামদুলিল্লাহ। আমরা যে সেক্টর নিয়ে আমরা কাজ করি, আমাদের এই সেক্টরটা এত খারাপ না যে আমাদের ইচ্ছা মতো আমরা গেলাম, যে আমরা এখানে প্রতিনিধি কেউ আছে নাকি জেলা ইসের শোরুমের ভাই বলুক যে যখনই মনে করেন যে আন্ডার ওয়ারেন্টির বাইরে চলে যায়, তখন যখন আমি যে ওনারা বলবো যে ভাই আমি আপনাদের দিয়ে আমি কাজটা করাইতে চাই, আমি ফ্রিজটা একটু দেখাইতে চাই, দেখেন তো কি হয়। উনি কিন্তু ফার্স্ট টাইমই বলে যে ভাই আপনার বাসায় গেলে 300 বা 600 টাকা সার্ভিস চার্জ লাগবে, বলেন কিনা? এটা যদি একটা শোরুমের পক্ষ থেকে বলতে পারে, আপনারা কেন পারেন না?
আপনারা দেখায় কম্প্রেসারটা নষ্ট, আপনারা বলে যে ঠিক আছে ভাই কম্প্রেসার তো নষ্ট, ঠিক আছে চিন্তা ভাবনা করে আপনি যান, তাহলে পরে দেখা যাক, যোগাযোগ করব। শোরুমের কামরা এই কথা বললে তারা আসে কিনা ফিরে? তারা তো বিলটা নিয়েই আসে। আপনারা আসেন কেন? মিনিমাম আমাদের একটা চার্জ থাকবে, মিনিমাম একটা চার্জ 200, 300, 500 একটা চার্জ থাকবে, ওয়ার্কশপের পক্ষ থেকে একটা চার্জ থাকবে। এটা হচ্ছে সম্মাননা। আপনি সময় তো দিছেন ওখানে, যে আপনি রোগটা তো ধরে দিছেন। আপনি যে বললেন যে রিলেটাই নষ্ট, সে আপনি বলছেন 500 টাকা, আপনার সাথে মিললো না, এই বাইরে 300 টাকায় করাই নিল। সে আবার সেখানে ডাইরেক্ট যে বলতেছে রিলে লাগাইতে কয় টাকা, ডাইরেক্ট যে বলতেছে। এবার উনি বলে ঠিক আছে 300 টাকায় দিয়ে না, মানে ওনার দিয়ে করাই নিল। তো বিষয়টা হলো যে আপনাদের একটা মিনিমাম একটা রেট চার্ট থাকতে হবে। এই রেট চার্টের আওতায় আপনাদের আসতে হবে। আপনি মিনিমাম একটা রেট চার্টের ভিতরে এসে তারপর আপনি কাজ করবেন। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যেই নিয়মে কাজ করতে হবে, রেট চার্ট, এবং ওয়ার্কশপ মালিক বিহীন কেউ কাজ করবে না। প্রত্যেকটা নিয়ম আমরা লিখে দেব, সেটা আপনাদের এখানে জেলা কমিটির মাধ্যমে আপনাদের কাছে দিবে। আপনারা করবেন কি, আবার জেলা কমিটিতে কিছু টাকা দিলে তারা প্রিন্ট করেও দিবে। আমরা কেন্দ্রীয় কমিটি বা বিভাগ কমিটির মাধ্যমে কিছু টাকাও তাদের কাছে আসবে না যে আপনারা প্রিন্ট করে দিবেন, কারণ কেন্দ্রীয় কমিটি আমাদের দ্বারা উপকৃত না, তাদের দ্বারা আমরা উপকৃত। অতএব তারা রেট চার্ট বাস্তবায়ন করে দিবে, আপনারা প্রিন্ট করে বড় প্যানার সাইজ বলে দেওয়া হবে, আপনার ওয়ার্কশপের সামনে একটা ঝুলাই রেখে দেন। আপনারা ডাকতে আসলে কাস্টমার দেখুক যে মিনিমাম চার্জটাই এত, আর সম্পূর্ণ কাজের রেট আছে। আপনার কাছ থেকে আরেকজনের কাছে যাবে, সেখানেও যে দেখবে একই রেট। আপনার কাছে একটা এরকম একটা বই থাকবে, সেটার পিছনে আবার আপনার ওই যে কার্বন কপি থাকবে। আপনি যারা বিলটা দিলেন, আপনি মিথ্যা কথা লিখতে থাকেন, সমস্যা নাই। আপনি যত পারেন হ্যাঁ এটা দেখছি, এর চেয়ে সুন্দর হবে। তো যত পরিমাণ আপনি মিথ্যা কথা আপনি লিখলেন, আপনি 300 নিছেন, 500 লিখে আপনি দিয়ে আসতেছেন, আজ হোক আর কাল হোক আপনি কিন্তু ধরা পড়বেন। একটা ধরা পড়বেন ইনশাল্লাহ, অ্যাসোসিয়েশন জেলা কমিটির পক্ষ থেকে আপনার বিরুদ্ধে দেখবেন যে সুন্দর মতো ব্যবস্থা নিয়ে নিছে। একটা বিষয় আমি আজকে আসার সময় বলছিলাম, এটা কাস্টমারের কথা চিন্তা করে আমি কথাটা আর কি চিন্তা ভাবনা করছি, এবং আমার বিভাগে বিভিন্ন জায়গায় এটা মাইকিংও করাই দিছি। সেটা হচ্ছে যারা মানে ওই যে ভাঙড়ি কিনে না, বস ভাঙড়ি কিনে যারা আর কি, আমাদের যশোরে ভাঙড়ির খুব বড় একটা সমিতি আছে। অন্য অন্য জেলায় কি অবস্থা আমি জানি না, কিন্তু আমি 6-7টা জেলায় অলরেডি আমি মাইকিং করাই দিছি। সেটা হচ্ছে প্রতিষ্ঠানবিহীন কেউ যেন এসির পাইপ তাদের কাছে ক্রয় না করে। মানে আমি হাতে করে নিছি, সেখানে যে যেন না কিনে। আমি তার দোকানে নিয়ে গেছি, সে কিনবে না। যদি কিনতেই হয় তাহলে পরে ভিজিটিং কার্ড হাতে নিয়ে গেছে, ওই নাম্বারে ফোন দিয়ে দেখবে যে এনার নাম্বারে বাঁচতেছে, তাহলে তার কাছ থেকে পাইপ কিনবে। এই কাজটা শুধু করছে আমরা কাস্টমারের কথা চিন্তা করে। কি বলছি বুঝছেন? প্রত্যেক জেলায় আমি মাইকিং করাই দিচ্ছি, এবং এটা আপনাদের এখানে আগামীকালকে এই কাজটা করবেন কষ্ট করে। সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান বিল, আপনার কাছে পুরাতন পাইপ থাকতেই পারে, যারা দোকান মালিক তাদের কাছ থেকে কিন্তু পুরাতন পাইপ থাকতেই পারে। তবে আমি বিশ্বাস করি আরএসসি সেক্টরের মানুষ এত খারাপ হয় না এখনো যে কাস্টমারের বাসায় যে পাইপ চুরি করে এনে দোকানে রাখতে হবে, সেটা বিক্রি করতে হবে। এত খারাপ আরএসসি সেক্টরের বাইরে এখনো হয় নাই, ঠিক আছে? এবং আমি করতেছি না, কিন্তু কাস্টমারের বাসায় গেলে আবার তারাই বলতেছে যে তোমরা তো এসির কাজ করো, তোমরা ছাড়া এগুলো কে করে? আর আমরা কি করে ওই আর কি ছলে কথাটা শুনে হাসে দিই, চলে আসি, এই কথার কোনো উত্তর নেই, তাই তো? তো বিষয় হচ্ছে যে হাতে নিয়ে পাইপ বেচতে গেলে তার কাছ থেকে যাতে পাইপ না কেনে, এটা আমি সুন্দর করে আপনাদের লেখাটা আপনাদের দিয়ে দিব। আপনারা ওইভাবে মাইকিং করবেন যে প্রতিষ্ঠানবিহীন, রেফ্রিজারেশন ওয়ার্কশপ বিহীন, ওয়ার্কশপ মালিক বিহীন আপনারা কেউ কারোর কাছে পুরাতন পাইপ, এসির পুরাতন পাইপ বা এসির কোনো যন্ত্রাংশ আপনারা কিনবেন না। তাহলে এসির কোনো যন্ত্রাংশ যদি তারা বেচতে না পারে, দেখবেন যে চুরির সংখ্যাটা কমে আসছে। হবে কিনা বস? এই কাজটা করলে হবে কিনা? আমাদের কিন্তু কোনো কাস্টমার আমাদের বলে যায় নাই যে আপনারা এই অ্যাসোসিয়েশন, আপনারা এই উদ্যোগটা নেন, এই উদ্যোগটা কাজে লাগবে। কিন্তু দেখেন, কোনো কোম্পানির বিরুদ্ধে কিন্তু আমরা না। এই কোম্পানিগুলো না থাকলে, আমরা কাজ শিখছি এসি ফ্রিজের, কোম্পানিগুলো না থাকলে আমরা কি করে খাবো? রিজিকের মালিক আল্লাহ, ওনারা তো আমাদের একটা উসিলা নাকি? তো এই কোম্পানিগুলোরে কিভাবে সহযোগিতা করা যায়, এটা একটা মাধ্যম। সে নতুন একটা এসি কিনছে, কেনার পরে পাইপটা যখন চুরি হয়ে গেছে, হয় বৃষ্টির সময় যদি যেয়ে থাকে, তাহলে ওই এসিটার অবস্থা কত খারাপ হয় আপনারা বোঝেন। কাস্টমার বোঝে না, এসি অন করছে, সেকশন দিয়ে পাইপ পানি টানতেছে, এরপরে ওই এসিটার কত টাকা বিল আসবে চিন্তা করেন।
ঠিক আছে। তা এখন বিষয়টা হচ্ছে যে কোম্পানির যাতে সহযোগিতা করা যায় এই কাজগুলো, ওনারা তো ফ্রি সার্ভিস দিবে না। কোম্পানির লোক ফ্রি সার্ভিস দিবে, বলবে যে আপনার পাইপ চুরি হয়েছে, আমি আপনারা কেন ফ্রি সার্ভিস দিতে যাবো, তাই তো? তা আমরা খুলনা বিভাগের প্রত্যেকটা জেলায় আমরা মাইকিং করব ঠিক এইভাবেই, যে ওয়ার্কশপবিহীন কেউ যাতে এসির এবং ফ্রিজের স্পেয়ার পার্টস বা কোনো ভাঙড়ি কোনো আইটেম যাতে তারা ক্রয় না করে। কেউ যদি ক্রয় করতে বেচতে যায় তাহলে একটা ভিজিটিং কার্ড হাতে নিয়ে যাবে এবং সেই নাম্বারে ফোন দিলে পরে যদি দেখে তার কাছে সে ফোনটা বাজতেছে, কার্ডে লেখা থাকবে অমুক রেফ্রিজারেশন, তারা কেউ যদি এসে ধরে তাও যাতে সে বলতে পারে যে অমুক প্রতিষ্ঠানের মালিক আমার এখানে বেঁচে থেকে গেছে। এইভাবে আমরা মাইকিং করে দেবো ইনশাল্লাহ। আর বিষয়টা হচ্ছে যে আমরা ব্রাহ্মার নবনির্বাচিত যিনি আর কি প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম খুবই দক্ষতার সাথে আমাদের এই অ্যাসোসিয়েশনটা পরিচালনা করতেছে। দেশের সার্বিক সমস্যা আপনারা জানেন যে দেশের কি অবস্থা চলতেছে এখন, ঠিক আছে। নভেম্বরে ভোট হয়েছে, নভেম্বরের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত হয়েছে, একটা কাজ করতেছে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছে, তারপরেও সে তার মতো কাজ করেই যাচ্ছে। তো আমাদের এই সেক্টর নিয়ে বড় ধরনের চিন্তা ভাবনা আছে যাতে আমাদের এইটার পিছনে সরকারিভাবে অনুদান পাওয়া যায়, সেরকম কাজকামও চলতেছে। এবং আমাদের বিমার যে বিষয়টা, আপনি যদি এই অ্যাসোসিয়েশনের ভিতরে এসে আপনি এই যে এখানে ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপ করার পরে আপনি যখন একটা ব্রাহ্মার একটা সদস্য হবেন, ওই সদস্যের মাধ্যমেই কিন্তু বিমাটা আসবে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে আপনি যখন ব্রাহ্মার একজন সদস্য হলেন, মানে কাঙ্ক্ষিত আর অনাকাঙ্ক্ষিত ভিত্তিতেই আপনি 5 লক্ষ টাকা আপনি পাবেন। সেইটা ব্রাহ্মার যে বর্তমানে প্রেসিডেন্ট উনি এই জিনিসটা পাস করে রাখছে অলরেডি। সাতক্ষীরায় যে ভাইটা মারা গেছে উনি যদি আজকে সদস্য হইতো সরাসরি উনি 5 লক্ষ টাকা পাইতো। সে কিন্তু আমাদের সদস্য ছিল না, ঠিক আছে। এক হলো অ্যাসোসিয়েশনের সদস্য না, আবার উনি ব্রাহ্মারের সদস্য না। এখন বিষয় হচ্ছে যে আপনারা এই যে কাগজগুলো এক জায়গায় করছেন, এটার অনেক ধরনের প্রসেসিং আছে। এর মাঝখানে কারো যদি ক্ষতি হয় আমি আপনাদের মানে বিন্দুমাত্র হেল্প করতে পারবো না। এই কাগজগুলো যাবে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে, যখন অ্যাক্টিভিটি হবে তারপরে আপনারা হেল্প পাবেন। এর আগে কিন্তু আমি আপনাদের কাউরে হেল্প করতে পারবো না। তো আমি আশা করতেছি যে সদর থানা সহ সদর উপজেলা সহ প্রত্যেক উপজেলায় যারা আমাদের এসিপিজের কাজ করে, এই চেয়ারগুলো ফাঁকা থাকার কথা ছিল না। সবাই আজকে এই যে যতগুলো কাগজ আছে এখানে, এই কটা ভাই আসলে এখানে অনেকগুলো মানুষ হবে, কিন্তু এই ভাইগুলো কিন্তু আসে নাই। আপনারা একটু দয়া করে প্রত্যেকটা ছেলেরে বলবেন যে অ্যাক্টিভিটির সাথে জেলা কমিটির সাথে যাতে একত্রতা প্রকাশ করে অ্যাক্টিভিটি বাড়ায় এবং অ্যাসোসিয়েশনের নিয়ম কানুন মেনে চলতে হবে। অ্যাসোসিয়েশন ঈদের পরে যে নিয়ম কানুনগুলো বলবে এই নিয়মের ভিতরেই, এই জেলার ভিতরে যদি আপনার রেফ্রিজারেশনের ব্যবসা করে তাহলে এই জেলা কমিটি যেটা বলবে সেই নিয়মে আপনার চলতে হবে। এবং এমন কিছু বলবে না কোনো রেফ্রিজারেশন কোম্পানির ক্ষতি হবে বা যে ভোক্তা যে আর কি ইউজার তার কোনো ক্ষতি হবে, এই ধরনের কোনো কিছু বলবে না ইনশাল্লাহ। যেমন এই পাইপের বিষয়টা আমি যেটা বললাম, এটা আমার মনে হয় কোম্পানির স্বার্থেও ভালো হবে, আবার কাস্টমারের দিক দিয়েও ভালো হবে। তো আমরা সবসময় কাস্টমারের সাথে সদালাপী হব এবং আমরা চাবো যে আমার জেলার ভিতরে যে ছেলেরা কাজ করে সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমাদের ভাইজানরা কিছু বলার অনুরোধ করতেছে যে তার কিছু মন্তব্য থাকলে এখানে বলুন। ধন্যবাদ আসসালামু আলাইকুম। অনেক অনেক বক্তব্য আছে, থেকে এসেছেন, অনেক কথা আছে, অনেক কাজকর্ম আছে, আরো অনেক সময় লাগবে। আমি সেক্ষেত্রে দুই একটা কথা একটু বলতে মাঝে, যেহেতু আমাকে সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে এখানে যারা কাজ করতেছেন আমার প্রথমেই একটা তাদের কাছে আবেদন থাকে, আপনাদের কাজ করবে, আপনারা কি রিস্কি কাজ করেন, বিদ্যুতের কাজ, একটা ফ্রিজের যখন কাজ করছেন ওখানে ইলেকট্রিসিটির ঝামেলা থাকতে পারে, এসি যখন লাগাচ্ছেন তখন অনেক সময় হ্যাং হয়ে লাগাতে হয়, ঝুলে লাগাতে হয়। তো এই সমস্ত ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে লাগাবেন যাতে দুর্ঘটনাটা কম হয়। আমরা মাঝে মধ্যে দেখি যে অনেক দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনা যদি ঘটে সেটা যেমন আপনার ফ্যামিলির জন্য প্রথমে কষ্টকর ব্যাপার,
তারপরে আপনাদের অ্যাসোসিয়েশনের জন্য সেটা অনেক কষ্টের ব্যাপার। আমরা যারা এসি বিক্রি করি অথবা আমরা যারা এই বিজনেসের সাথে জড়িত ইলেকট্রিক বিজনেসের সাথে, তাদের কাছেও কিন্তু কষ্টকর, কারণ আমরা একজন আরেকজনের পরিপূরক। আপনারা সবাই আমাদের ভাই ভাই চাচা এরকম এই শ্রেণীর মধ্যে, এই জন্য আপনারা সেটা করার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মাননীয় সভাপতি সাহেব যেটা বললেন যে আমরা একটা রেট চার্ট থাকবে। আসলে আমরা তো সবাই কাজ করি দুটা পয়সার জন্য। একজন লোক নাই যিনি পয়সা নিয়ে কাজ করতে চান, দুইটা পয়সার জন্যই কাজ করি। যেমন আমি কাজ করি কিসের জন্য, আমি একটা পণ্য বিক্রি করতে করে ওখান থেকে দুইটা পয়সা করি। আবার আপনি কি করবেন, আপনি পরিশ্রম দিয়ে সেটা ইনস্টল করে আপনি আবার ওখান থেকে একটু দুইটা পয়সা নেন। অর্থাৎ আমরা যা করি প্রত্যেকে কিন্তু কিছু আর্ন করার জন্য করি। এই জায়গা থেকে আপনাদের এন্ডেও যেমন কিছু সমস্যা আছে হলো আন্ডার রেট বলা হয়, আমাদের মধ্যেও কিছু সমস্যা আছে আন্ডার রেট। আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম এখানে যে একটা পণ্য কিনে নিয়ে এসেছি 1,14,782 টাকা, বিক্রি করার সময় প্রথমে বললাম যে এটা কোম্পানি রেট ছিল 1,28,000, 4,000 টাকা ডিসকাউন্ট ছিল 1,24,000। সরি, আমি মনে হয় 2 মিনিটের মধ্যে সেরে এই যে 1,24,000 টাকা, এখান থেকে যখন ওই কাস্টমারকে বললাম 1,24,000 টাকার কথা, কাস্টমার যখন আসলে প্রথমে তাকে দুইটা কোক খাওয়াইছে, উনি হাজবেন্ড হয়েছে। এরপরে সে বললো যে আমি একটু ঘুরে গেলে আসি। উনি পরের দিন এসেছেন, এসে বললেন যে আমি একটু কমই পাচ্ছি। কোম্পানি রেট 1,24,000 টাকা, 1,28,000 টাকা রেট, ডিসকাউন্ট 4,000 টাকা দিয়ে 1,24,000 টাকা। উনি বললেন যে আমি একটু কমই পাচ্ছি। দ্বিতীয় দিন যখন এসেছেন, দ্বিতীয় দিন তারে আবার আমি দুইটা ডাব খাওয়াইছি। ডাব খাওয়াই এবার তাকে বললাম যে আমি একটু কোম্পানির লোকের কাছে শুনে নিই কোম্পানিতে যে এটার কোনো ডিসকাউন্ট আরও আছে কিনা। তো উনি বললে, যখন ফোন দিয়ে শুনলাম বললেন হ্যাঁ 3,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে। তাহলে হলো 1,21,000 টাকা। আমি মনে করলাম যে 1,21,000 টাকায়, বলছে না আরও কমে পাচ্ছে। তাহলে দেখেন আমি আমার এর থেকে না আর 1,000 টাকা ছেড়ে দিলাম, 2,000 টাকা ছেড়ে দিলাম, 1,19,000। উনি আর 2 দিনের মধ্যে আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। 2 দিন পরে আমি ওনাকে ফোন দিলাম, যে এরকম ব্যাপার, আপনি যে এটা নিতে চাইবেন তো এখন আমার কাছে লোক আছে, এটা তো একটা ডাবল ডোরের ফিস তো এমনি একটা ভ্যানে দেওয়া যায় না, লোক আছে, এখন কি পাঠায় দেবো বাসায়? না, উনি বললেন যে না আমি তো অলরেডি কিনে ফেলেছি। কত দিয়েছিলেন? বললো 1,15,000 টাকা। 1,14,782 টাকায় কেনা, বিক্রি হলো কত? 15,000। মজার ঘটনা এখানে, ওই পিসটা কিন্তু আমার কাছেই নিয়ে গেছে, কারণ আমার কাছ থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলে আমি বলছিলাম, ওই পণ্যটা কিন্তু আমার কাছ থেকেই নিয়ে গেছে। যিনি নিয়ে গেলেন ওনার কিন্তু কোনো ইনভেস্ট নাই, উনি ওখানে প্রফিট করছে 182 টাকা, 112 টাকা, 212 টাকা। ওনার 212 টাকা এনাফ, কারণ ওনার কোনো ইনভেস্ট নাই এখানে। আর আমি এটা কিনে এনে রেখেছি, 6 মাস রয়ে গেছে আমার স্টকে। 6 মাসের মধ্যে আমার 15% ব্যাংক ইন্টারেস্ট আছে, আমার ঘর ভাড়া আছে, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার ভ্যাট আছে, আমার ইনকাম ট্যাক্স আছে, আমার ওখানে স্টাফ স্যালারি আছে, তারপরে ওখানে বিদ্যুৎ বিল আছে, সবই আছে। আমি কিন্তু এটা করতে পারিনি। যে কথাটা আপনি বললেন যে কিছু ফ্লাইং কিছু টেকনিশিয়ান আছে যারা ওরকমভাবে কাজ করে যাচ্ছে, হ্যাঁ ওইটা আপনারা আপনাদের ট্রেড লাইসেন্সে আপনারা নিয়ে আসুন, যেটা আপনাদের সহসভাপতির সাথে আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যে আপনারা এমনভাবে করেন যাতে ফ্লাইং লোকজন কাজ না করতে পারে। যিনি কাজ করবেন ওনার একটা ঘর থাকতে হবে, ওনার যদি ঘর থাকে তাহলে ওনার আবার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে। ট্রেড লাইসেন্স থাকলে প্রত্যেক বছর রিনিউ করতে হবে, ঘর থাকলে ঘর ভাড়া দিতে হবে, ঘর ভাড়া যখন দেবে তখন ওখানে বিদ্যুৎ বিল যাবে, উনি কম রেটে করতে পারবে না। এই জন্য আমাদের মধ্যেও যেমন আছে আপনাদের মধ্যেও এরকম আছে, আমরা দুইটা পয়সা সবাই প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা পয়সার জন্যই কাজ করতেছে। আমার বাড়ি ফরিদপুরে, আমি কুষ্টিয়াতে দীর্ঘদিন ধরে, আমি কুষ্টিয়াতে আসছি 2002 সালে, আমি এই সেকশনে হলো 1993 সাল থেকে। তখন থেকে এই ঘটনাগুলো আসলে আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। নিজেদের মধ্যে এগুলো হয়। ওই একটা কথা বলে যে অনেক সময় যে কুড়ালে কিন্তু গাছ কাটে না, যদি নিজের জাতের ভাই ওর ভিতরে না থাকে।
তো আমাদের মধ্যেও আছে, আপনাদের এন্ডের মধ্যে আছে। আসলে আমাদের আর আপনাদের কথাটা এরকম না, আসলে আমরা সবাই এক। আমরা সবাই এক। একটা কোম্পানি যদি বাঁচে তাহলে আমি বাঁচবো, কারণ আমি ডিলার। আমি যদি বাঁচি তাহলে টেকনিশিয়ান আমার স্বামী ভাইয়ের ছেলেটা সেও বাঁচবে। সবাই সবাই কিন্তু একজন একজনের পরিপূরক। আপনি না থাকলে আমি কাজ করতে পারবো, আমি কি এসি লাগাতে পারবো নাকি? এই জন্য আমার মনে হয় যে অ্যাসোসিয়েশন আপনারা যেটা উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো উদ্যোগ। আমরা আশা করি যে আপনাদের উত্তরোত্তর এই ইসের আরো সমৃদ্ধি হোক এবং একটা সিস্টেমের মধ্যে আসুন, সিস্টেমের মধ্যে কাজ করেন। সিস্টেমের মধ্যে কাজ করলে হয় কি কাজটা ইজিয়ার হয়, সবাই উপকৃত হব আমরা। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জহির ভাইরে চেনেন নাকি? আপনার বাসা করে জহির ভাইরে চেনেন? এলজি